বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের 242807 এ বিষয় কোডের নিউক্লিয় রসায়নের নিউক্লিয়ার বিক্রিয়া এ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের লেকচার 6 এর আলোচ্য সূচি ছিল নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ, নিউক্লিয় বিক্রিয়ার প্রকারভেদ, নিউক্লিয় বিক্রিয়ার উৎপাদ প্রজেক্টাইলের শক্তির উপর নির্ভরতা, নিউক্লিয় বিক্রিয়ার প্রজেক্টাইল হিসেবে নিউট্রন, নিউক্লিয় বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য, নিউক্লিয়াসের পরিবর্তন অনুসারে নিউক্লিয় বিক্রিয়ার প্রকারভেদ, আঘাতকারী কণার প্রকৃতি অনুযায়ী নিউক্লিয় বিক্রিয়ার প্রকারভেদ, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এই বিষয়সমূহ আমাদের লেকচার 6 এ আলোচ্য সূচি ছিল। আজকে আমাদের লেকচার 7 এর আলোচ্য সূচি সমূহ হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ার কিউ মান, নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের ব্যাখ্যা, নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের পরিমাপন, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সূচন শক্তি বা ন্যূনতম শক্তি, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্রিয়াকৌশল, যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব, নিউক্লিয় বিক্রিয়ার প্রত্যক্ষ মিথস্ক্রিয়া ও যৌগিক নিউক্লিয়াস গঠনের মধ্যে পার্থক্য, নিউক্লিয় বিক্রিয়ার ওপেনহাইমার ফিলিপস বিক্রিয়া কৌশল, নিউক্লিয় বিক্রিয়ার প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন নির্ণয়, নিউক্লিয় বিক্রিয়ার সমানুতা, নিউক্লিয়ার বিভাজন, নিউক্লিয়ার বিভাজনের বৈশিষ্ট্য। এ বিষয়সমূহ আজকে আমাদের লেকচার 7 এর আলোচ্য বিষয়। প্রথমে আমরা আসব নিউক্লিয় বিক্রিয়ার কিউ মান। এই কিউ মান এই বিষয়টা কি? কিউ মান হচ্ছে কোন নিউক্লিয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী কণাসমূহের ভরের সমষ্টি ও বিক্রিয়ার ফলে উৎপাদিত কণাসমূহের সমষ্টির বিয়োগফল হতে প্রাপ্ত যে শক্তি, সেই মানকে আমরা কিউ মান বলি। আবার বলছি যে নিউক্লিয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী কণাসমূহের ভরের সমষ্টি এবং নিউক্লিয় বিক্রিয়ার ফলে উৎপাদিত কণাসমূহের সমষ্টির বিয়োগফল হতে প্রাপ্ত শক্তিকে কিউ মান বলে। অর্থাৎ কিউ মান সমান MA প্লাস MX মাইনাস MB প্লাস MY ইন্টু সি স্কোয়ার। এখানে MA সমান প্রজেক্টাইলের ভর, MX সমান টার্গেট নিউক্লিয়াসের নিশ্চল ভর, MB সমান পলাতক কণার নিশ্চল ভর এবং MY সমান উৎপাদ নিউক্লিয়াসের নিশ্চল ভর। নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের ব্যাখ্যা। একটি নিউক্লিয় বিক্রিয়াকে সাধারণত নিম্নোক্ত ভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ A প্লাস এক্স সমান ওয়াই প্লাস বি। উপরোক্ত নিউক্লিয় বিক্রিয়াটিকে সংক্ষেপে নিম্নোক্ত ভাবে প্রকাশ করা যায় এক্স এ বি ওয়াই। এখানে এক্স সমান টার্গেট নিউক্লিয়াস, এ সমান প্রজেক্টাইল, বি সমান প্রজেক্টাইল, ওয়াই সমান উৎপাদ নিউক্লিয়াস। অর্থাৎ টার্গেট নিউক্লিয়াস, প্রজেক্টাইল, বি হচ্ছে পলাতক কণা, আর ওয়াই যেটা ছিল সেটা ছিল আমাদের উৎপাদ নিউক্লিয়াস। তাহলে ভর শক্তির সংরক্ষণ নীতি অনুসারে এক্স এ বি ওয়াই সমান নিউক্লিয় বিক্রিয়ার ভর শক্তি ভারসাম্য নিম্নরূপ সমীকরণের মাধ্যমে প্রকাশ করে পাই MA সি স্কয়ার প্লাস KA প্লাস MX সি স্কয়ার সমান MB সি স্কয়ার প্লাস KB প্লাস MY সি স্কয়ার প্লাস KY। এখানে MA সমান প্রজেক্টাইলের নিশ্চল ভর, MX সমান টার্গেট নিউক্লিয়াসের নিশ্চল ভর, MB সমান পলাতক কণার নিশ্চল ভর, MY সমান
উৎপাদ নিউক্লিয়াসে নিশ্চল ভর। কে এ সমান প্রজেক্টাইলের গতিশক্তি, কে বি সমান পলাতক কণার গতিশক্তি, কে ওয়াই সমান উৎপাদ নিউক্লিয়াসের গতিশক্তি। তাহলে নিউক্লিয় বিক্রিয়ার কিউ মান দাঁড়াচ্ছে এম এ প্লাস এম এক্স মাইনাস এম বি প্লাস এম ওয়াই সি স্কোয়ার। এখানে কিউ এর যে মান পাওয়া যায় তা পারমাণবিক ভর এককে, এবং একে 931.2 দ্বারা গুণ করলে কিউ সংখ্যার মান মেগা ইলেকট্রন ভোল্ট এককে আমরা পেয়ে যাব। এইভাবে এটি হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া কিউ মান। এই যে নিউক্লিয় বিক্রিয়ার কিউ মান দেখলাম, আমরা দেখব হচ্ছে যে এই নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের ভৌত তাৎপর্য সমূহ, অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়ার যে কিউ মান রয়েছে এর ভৌত তাৎপর্য সমূহ কি কি। কোন নিউক্লিয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী কণাসমূহের ভরের সমষ্টি ও বিক্রিয়ার ফলে উৎপাদিত কণাসমূহের সমষ্টির বিয়োগফল হতে প্রাপ্ত শক্তিকে কিউ মান দ্বারা প্রকাশ করা হয়। কোন নিউক্লিয় বিক্রিয়ার উৎপাদ নিউক্লিয়াসের ভর অজানা থাকলে তা নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের সাহায্যে জানা যায়। যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে কিউ মান অর্থাৎ কিউ এর যে মান এটা যদি জিরোর চাইতে বেশি হয়, অর্থাৎ কিউ গ্রেটার দেন জিরো, সেক্ষেত্রে নিউক্লিয় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে কিউ এর মান 0 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ কিউ স্মলার দেন জিরো, সেক্ষেত্রে বাহিরের কোনো উৎস হতে কিছু পরিমাণ শক্তি সরবরাহ না করা পর্যন্ত প্রক্রিয়াটি সংঘটিত হবার কোনো সম্ভাবনা নেই। নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের সাথে বন্ধন শক্তির সম্পর্ক রয়েছে। যেমন কিউ স্মলার দেন জিরো হলে বন্ধন শক্তি গ্রেটার দেন জিরো, এবং কিউ গ্রেটার দেন জিরো হলে বন্ধন শক্তি স্মলার দেন জিরো। অর্থাৎ কিউ এর মান যদি জিরো এর চাইতে বেশি হয় তাহলে বন্ধন শক্তির মান জিরো এর চাইতে কম হবে, আবার কিউ এর মান যদি জিরো এর চাইতে কম হয় তাহলে বন্ধন শক্তির মান 0 এর চাইতে বেশি হবে। নিউক্লিয় বিক্রিয়ার কিউ মান ধনাত্মক হলে বিক্রিয়ার ফলে কিছু পরিমাণ শক্তি উদ্ভূত হয় এবং ঋণাত্মক হলে কিছু পরিমাণ শক্তি সরবরাহ করতে হয়। কোন নিউক্লিয় বিক্রিয়ার কিউ সমীকরণ হলো প্রজেক্টাইলের গতিশক্তি, পলাতক কণার গতিশক্তি ও নিউক্লিয় ক্ষয়শক্তি এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণ। এটি হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের ভৌত তাৎপর্য। এই যে নিউক্লিয় বিক্রিয়া দেখি আমরা, বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়ার কিউ মান এবং নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা যদি দেখি, যেমন একটি বিক্রিয়া বিবেচনা করা যাক যে একটি অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা দ্বারা আঘাত করব, এবং এক্ষেত্রে দেখব যে কিউ মান এবং নিউক্লিয় বন্ধন শক্তি যেটা আছে এবং এদের মধ্যে কেমন সম্পর্কটা দাঁড়ায়। এখানে এই যে আলফা কণার ভর MA সমান 4.0026 অ্যাটমিক মাস ইউনিট, অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের ভর MX সমান 26.98154 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে MA প্লাস MX সমান 4.0026 প্লাস 26.98154 অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু 30.98414 অ্যাটমিক মাস ইউনিট। আবার এই যে নিউট্রন যেটা আছে, নিউট্রনের ভর MB, অর্থাৎ পলাতক কণা যেটা আছে, পলাতক কণা ভর MB সমান 1.00866 অ্যাটমিক মাস ইউনিট। ফসফরাস 30 এর ভর অর্থাৎ MY, অর্থাৎ উৎপাদ নিউক্লিয়াস যেটা আছে তার ভর সমান হচ্ছে 29.97832 অ্যাটমিক মাস ইউনিট। সুতরাং MB প্লাস MY সমান 1.00866 প্লাস 29.97832 is equal to 30.98698 অ্যাটমিক মাস ইউনিট। অতএব ভর ঘাটতি
বা ভর ত্রুটি ডেল এম সমান ma প্লাস mx মাইনাস mb প্লাস my, তাহলে আমাদের ভর ত্রুটির মান আসতেছে -0.00284 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আমাদের কিউ এর মানটা কত আসলো? কিউ মান সমান সমান -0.00284 অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিটকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে কম্পেয়ার করি তাহলে আমরা দেখেছিলাম যে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা যে কোনো অ্যাটমিক মাস ইউনিটকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, তাকে আমরা 931 দ্বারা গুণ করলে আমাদের মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসছে। তাহলে আমাদের এই যে কিউ এর মান আসছিল 0.00284 অ্যাটমিক মাস ইউনিট, এটাকে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে যদি কনভার্ট করি সেক্ষেত্রে 931 দ্বারা গুণ করলে আমাদের মান চলে আসতেছে -2.64 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কিউ এর মান আমরা দেখতেছি যে কিউ এর মান হচ্ছে ঋণাত্মক। যেহেতু কিউ এর মান ঋণাত্মক, অতএব এটি একটি তাপহারী বিক্রিয়া। এবং আমরা একটু আগে দেখলাম যে কিউ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে এর বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে এখানে যে পরিমাণ শক্তিটা শোষিত হবে এই পরিমাণ শক্তি বাইরে থেকে সরবরাহ করতে হবে। অর্থাৎ কিছু পরিমাণ শক্তি প্রয়োগ না করলে বিক্রিয়াটি সহজে সংগঠিত হবে না। আবার বন্ধন শক্তির দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই বিক্রিয়াটাকে দেখি তাহলে সেক্ষেত্রে কিউ সমীকরণটিকে নিম্নরূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ অ্যালুমিনিয়াম প্লাস আলফা কণা প্লাস বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু ফসফরাস প্লাস নিউট্রন। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে Ma প্লাস mx প্লাস Be সমান Mb প্লাস My, বা Mb সমান Mb প্লাস My মাইনাস Ma প্লাস Mx, বা Be সমান মাইনাস, যদি আমরা কমন নিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে Ma প্লাস Mx মাইনাস Mb প্লাস My। আমরা দেখেছিলাম যে এই যে Ma প্লাস Mx মাইনাস Mb প্লাস My এটা সমান আমরা একবারে লিখতে পারি কি কিউ। এজন্য Be সমান আমরা এইটার সমান লিখেছি কিউ, তাহলে Be সমান মাইনাস কিউ। অর্থাৎ বন্ধন শক্তি Be সমান আমাদের আসতেছে যে এই মাইনাস আবার তারপরে মাইনাস 2.64 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 2.64 মেগা ইলেকট্রন ভোল্ট। যেহেতু এক্ষেত্রে বন্ধন শক্তি 0 হতে বেশি, অর্থাৎ বাইন্ডিং এনার্জির মানটা 0 এর চাইতে বেশি হয়েছে, সেহেতু বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। অর্থাৎ আমরা দুই দিক থেকে দেখলাম। প্রথমে দেখলাম কিউ মান থেকে দেখেছিলাম যে কিউ এর মানটা হয়ে গেছে হলো 0 এর চাইতে কম, ঋণাত্মক হয়েছে, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে না। আবার এখানে আমরা বন্ধন শক্তির দৃষ্টিকোণ থেকেও দেখতেছি যে এখানে কিউ এর মান যেহেতু আমাদের 0 এর চাইতে বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেহেতু বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে না। অতএব যখন কিউ স্মলার দেন 0 তখন Be গ্রেটার দেন 0, সেক্ষেত্রে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। যখন কিউ এর মান কিউ গ্রেটার দেন 0 এবং বাইন্ডিং এনার্জি স্মলার দেন 0 তখন বিক্রিয়াটি, অর্থাৎ কিউ এর মানটা যদি 0 হয়, বাইন্ডিং এনার্জির মানটা যদি 0 হয়, সেক্ষেত্রে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। অর্থাৎ যখন কিউ এর মানটা 0 গ্রেটার 0 এর চাইতে বেশি হবে এবং আমাদের বাইন্ডিং এনার্জির মানটা যদি দেখা যায় যে 0 এর চাইতে কম হয়, সেক্ষেত্রে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, শিক্ষার্থীরা তোমরা এটা একটু ওইভাবে দেখবে। এখানে কথাটা বলা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, আসলে ঘটবে। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সূচন শক্তি বা ন্যূনতম শক্তি, অর্থাৎ যেটাকে বলা হয়েছে যে threshold energy in case of nuclear reaction, এই threshold energy of nuclear reaction এই বিষয়টা যদি আমরা দেখি, যে প্রজেক্টাইল কণা যে ন্যূনতম শক্তি ধারণ করে নিউক্লিয় বিক্রিয়া সংগঠন করে থাকে তাকে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সূচন শক্তি বা ন্যূনতম শক্তি বলে। অর্থাৎ কোন নিউক্লিয় বিক্রিয়া আরম্ভ হওয়ার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়
তাকে সংশ্লিষ্ট বিক্রিয়ার সূচন শক্তি বা ন্যূনতম শক্তি বলে। নিউক্লিয় বিক্রিয়ার সংগঠনের ক্ষেত্রে সূচন শক্তি খুবই গুরুত্বপূর্ণ। যেমন বোম্বার্ডিং কণার শক্তি সূচন শক্তির চেয়ে কম হলে নিউক্লিয়ার বিক্রিয়া সংগঠিত হয় না। এই যে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সূচন শক্তির একটি গাণিতিক সমীকরণ রয়েছে, E of threshold energy is equal to -Q into 1 plus mx divided by my। এটা দ্বারা আমরা এই সূচন শক্তির যে গাণিতিক সমীকরণ আছে, এই বিভিন্ন অর্থাৎ সূচন শক্তি এই গাণিতিক নিয়ম এটা আমরা বের করতে পারি। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া। যে সকল নিউক্লিয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা বেশি তাদের ক্ষেত্রে দুটি ঘটনা ঘটে। আচ্ছা, এক, অন্তর্বর্তী যৌগিক নিউক্লিয়াস গঠিত হয়। দুই, অভ্যন্তরীণ কণাসমূহের মধ্যে গতিশক্তির বন্টন প্রক্রিয়া সংগঠিত হওয়ায় ও টার্গেট হওয়ার সম্ভাব্যতাও বেশি থাকে। যদি টার্গেট নিউক্লিয়াস হালকা হয় তবে প্রক্ষিপ্ত কণা সরাসরি টার্গেট নিউক্লিয়াসের কোনো একটি নিউক্লিয়নে আঘাত করে তখন ওই নিউক্লিয়নটি নিউক্লিয়াস হতে এককভাবে নির্গত হয়। এ ধরনের ঘটনাকে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া বলে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে নাইট্রোজেন 14 এই আইসোটোপটিকে একটি টার্গেট নিউক্লিয়াস দ্বারা আঘাত করা হয়েছে। টার্গেট নিউক্লিয়াসটি হচ্ছে একটি নিউট্রন দ্বারা আঘাত করে কার্বন 14 এবং একটি প্রোটনে রূপান্তরিত হয়েছে। এটিকে সংক্ষিপ্ত আকারে যদি দেখানো হয় তাহলে বিষয়টা হচ্ছে যে নাইট্রোজেন 14, তারপরে হচ্ছে নিউট্রন প্রোটন, এরপরে হচ্ছে কার্বন 14। উপরোক্ত বিক্রিয়া প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। এই যে নিউক্লিয় বিক্রিয়া যাদেরকে বলা হয়েছে, যে নিউক্লিয় বিক্রিয়া যে ক্ষেত্রে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া যেটা বলা হলো, এই প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার ক্ষেত্রে যৌগ নিউক্লিয়াস গঠিত হয় না, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে যে টার্গেট নিউক্লিয়াসের সকল নিউক্লিয়নের মধ্যে গতিশক্তি বন্টিত হয় না। 3, বহির্গামী নিঃসৃত নিউক্লিয়নের শক্তি বর্ণালী ও কৌণিক বন্টন বিশ্লেষণ করে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া শনাক্ত করা হয়। তারপরে হচ্ছে যে নির্গত কণাসমূহের মধ্যে কিছু সংখ্যক উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে। নির্গত কণার গতিপথের দিক ও প্রক্ষেপক কণার গতির দিক একই হয়। প্রত্যক্ষ মিথস্ক্রিয়া এক ধাপে ঘটে। এই হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়ার প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার বৈশিষ্ট্য। এরপরে আমরা আসব নিউক্লিয় বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব। এই যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব দেখানোর পূর্বে আমরা যৌগিক নিউক্লিয়াসের কিছু সাধারণ স্বীকার্যসমূহ আছে, অর্থাৎ কম্পাউন্ড নিউক্লিয়াস থিওরি। এই কম্পাউন্ড নিউক্লিয়াস থিওরির যদি এগুলো আমরা পোস্টুলেটস বা স্বীকার্যসমূহ যেগুলো আছে এগুলো যদি আমরা একটু দেখে নিই, তাহলে হচ্ছে যে এই মতবাদ অনুযায়ী নিউক্লিয় বিক্রিয়ায় প্রজেক্টাইল কণা টার্গেট নিউক্লিয়াসের উপর আপতিত হয়ে পরে উভয়ে একত্রিত হয়ে একটি ক্ষণস্থায়ী নিউক্লিয়াস গঠন করে। অর্থাৎ প্রথমেই হচ্ছে যে এই মতবাদ অনুযায়ী একটি নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রজেক্টাইল কণা টার্গেট নিউক্লিয়াসের উপর আপতিত হয়ে পরে উভয়ে একত্রিত হয়ে একটি ক্ষণস্থায়ী নিউক্লিয়াস গঠন করে। তারপরে হচ্ছে যে ধীরগতি সম্পন্ন
নিউট্রনও যথেষ্ট উদ্দীপ্তকরণ শক্তি সম্পন্ন যৌগ নিউক্লিয়াস উৎপন্ন করে। কারণ মধ্যম ভর বিশিষ্ট নিউক্লিয়াসগুলোর জন্য একটি নিউট্রনের বন্ধন শক্তির মান প্রায় 78 মেগা ইলেকট্রন ভোল্ট। যৌগিক নিউক্লিয়াসের আয়ুষ্কাল 10⁻⁻6 সেকেন্ডের মতো বলে পরীক্ষাগারে এর পর্যবেক্ষণ সঠিক হয় না। ফলে ধরে নেওয়া হয় যে এক্স কণা উদ্দীপিত অবস্থায় যৌগিক নিউক্লিয়াস গঠন করতে পারে। তো যা হোক, এই যৌগিক নিউক্লিয়াসের অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ার ক্রিয়া কৌশল এবং যৌগিক নিউক্লিয়াস তত্ত্বটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে ব্ল্যাকেটের মেঘকক্ষ পরীক্ষার ফলাফল হতে বোঝা যায় যে নাইট্রোজেন 14 নিউক্লিয়াসের মধ্যে যদি দেখা যায় যে এই আলফা কণা প্রবেশ করলে কণিকাটির নিজস্ব সত্তা বিলুপ্ত হয়ে যায় এবং একটি ক্ষণস্থায়ী নিউক্লিয়াসের সৃষ্টি করে। অর্থাৎ ক্ষণস্থায়ী একটা ফ্লোরিন 18 এই নিউক্লিয়াস সৃষ্টি করছে। এই নিউক্লিয়াসটির ক্ষয়ের ফলেই অক্সিজেন নিউক্লিয়াস ও প্রোটন পাওয়া যায়। নিউক্লিয়াস বিক্রিয়া সম্পর্কিত উপরোক্ত তথ্য এবং অনুরূপ নানাবিধ তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানী নিলস বোর 1936 সালে নিউক্লিয় অবক্ষয় সম্পর্কিত যে তত্ত্ব উদ্ভাবন করেন তাকেই বলা হয় যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব। বোরের মতে একটি কণিকা এ কোন একটি নিউক্লিয়াস এক্স কর্তৃক শোষিত হয়ে অতি অল্পক্ষণ স্থায়ী যৌগিক নিউক্লিয়াস গঠন করে। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়ার প্রজেক্টাইল কণা টার্গেট নিউক্লিয়াসের উপর আপতিত হলে টার্গেট নিউক্লিয়াসটি কর্তৃক প্রজেক্টাইল কণা শোষিত হয়ে যে ক্ষণস্থায়ী নিউক্লিয়াস গঠন করে তাকেই যৌগিক নিউক্লিয়াস বলে। এই যে নিচে একটি বিক্রিয়া দেখতেছি আমরা, যে কপার 63 একটি আইসোটোপ রয়েছে। এটি একটি টার্গেট নিউক্লিয়াস, এটি একটি প্রজেক্টাইল কণা কর্তৃক, অর্থাৎ প্রজেক্টাইল কণা এই টার্গেট নিউক্লিয়াসের উপর আপতিত হলে টার্গেট নিউক্লিয়াসটি প্রজেক্টাইল কণা শোষিত করে যে ক্ষণস্থায়ী নিউক্লিয়াস গঠন করেছে। অর্থাৎ এখানে জিঙ্ক 64 যে আইসোটোপটি সৃষ্টি করেছে এটি একটি যৌগিক নিউক্লিয়াস। পরবর্তীতে এই যৌগিক নিউক্লিয়াস দেখা গেছে যে বিভিন্ন ধরনের কণা নির্গত করে অন্য একটা নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। যেমন নিকেল, এটি দেখা যায় যে একটি আলফা কণা শোষিত করে প্রথমে হচ্ছে হলো যে জিঙ্ক 64 এই আইসোটোপে পরিণত হয়ে যাচ্ছে। পরবর্তীতে সে যদি দেখা যায় যে নিউট্রন নির্গত করে তাহলে জিঙ্ক 63, সে যদি নিউট্রন প্লাস প্রোটন নির্গত করে তাহলে কপার 62, সে যদি দেখা যায় যে জিঙ্ক প্লাস দুটি নিউট্রন সে যদি দুটি নিউট্রন নির্গত করে তাহলে জিঙ্ক 62 তে পরিণত হয়। নিচে একটা সাধারণ বিক্রিয়া আমরা দেখিয়েছি, এ প্লাস এক্স, তারপরে হচ্ছে সি স্টার দিয়ে ওয়াই প্লাস বি। এখানে এটা হচ্ছে হলো প্রজেক্টাইল, এক্স হচ্ছে টার্গেট নিউক্লিয়াস, সি হচ্ছে হলো আমাদের যৌগিক নিউক্লিয়াস বা কম্পাউন্ড নিউক্লিয়াস, ওয়াই হচ্ছে আমাদের উৎপাদ, আর বিটা হচ্ছে হলো পলাতক কণা বা এসকেপিং পার্টিকেল। এই হচ্ছে যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব। তো আমরা যেটা দেখলাম যে এই প্রত্যক্ষ মিথস্ক্রিয়া অর্থাৎ যৌগিক নিউক্লিয়াস তত্ত্বের স্বীকার্যগুলোতে যাবার পূর্বে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা যৌগিক নিউক্লিয়াস তত্ত্বের আগে আমরা এইগুলো দেখি যে এই যে যৌগিক নিউক্লিয়াস তত্ত্বের স্বীকার্যগুলো যেটা বলছিলাম, যে ধরা যাক একটি সাধারণ বিক্রিয়া এক্স এ বি, তারপর হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স হলো টার্গেট নিউক্লিয়াস, এ হচ্ছে আমাদের প্রজেক্টাইল, বি হচ্ছে এসকেপিং পার্টিকেল, ওয়াই হচ্ছে হলো আমাদের উৎপাদ। তাহলে উপরোক্ত নিউক্লিয় বিক্রিয়ায় প্রজেক্টাইল কণা এ টার্গেট নিউক্লিয়াস এক্স এর উপর আপতিত হয়ে তথা উভয় কণা পরস্পর যুক্ত হয়ে দেখা গেছে একটি ক্ষণস্থায়ী যৌগিক নিউক্লিয়াস সি স্টার গঠন করছে। অর্থাৎ এ আর এক্স মিলে প্রথমে একটা যৌগিক নিউক্লিয়াস সি স্টার গঠন করছে। সৃষ্ট এই যৌগিক নিউক্লিয়াস সি স্টার অনিবার্য রূপে উদ্দীপিত শক্তি অবস্থায় বিরাজ করে এবং এক্ষেত্রে নিম্নরূপ শক্তি বিষয়ক একটা সমীকরণ পাওয়া যায়, অর্থাৎ ইসি সমান বিই প্লাস কে এম ইন্টু এম এক্স ডিভাইডেড বাই এম এ প্লাস এম এক্স।
এখানে ইসি স্টার সমান হচ্ছিল যৌগিক নিউক্লিয়াসে সরবরাহকৃত উদ্দীপ্তকরণ শক্তি। বিই সমান প্রক্ষিপ্ত কণার বন্ধন শক্তি। কে এ সমান প্রক্ষিপ্ত কণার গতিশক্তি। এম এ সমান টার্গেট নিউক্লিয়াসের ভর। এম এক্স সমান প্রক্ষিপ্ত কণার ভর। যৌগিক নিউক্লিয়াস সি স্টারের আয়ুষ্কাল 10⁶ এর সেকেন্ডের মতো বলে পরীক্ষাগারে পর্যবেক্ষণ সমূহ এতটা সঠিক হয় না। তাই ধরে নেওয়া হয় যে এ ও এক্স কণা একই উদ্দীপিত অবস্থায় একই যৌগিক নিউক্লিয়াস গঠন করতে সক্ষম, অর্থাৎ এ আর এক্স মিলে সি স্টার তারপরে বি ওয়াই। যেমন কার্বন 13 আইসোটোপ, এটা একটা প্রোটন দ্বারা টার্গেট নিউক্লিয়াস। এটাকে যদি আমরা দেখা যায় যে একটা প্রোটন দ্বারা আঘাত করি, তাহলে কি হচ্ছে যে প্রথমে একটা যৌগিক নিউক্লিয়াসে পরিণত হয়ে পরবর্তীতে আবার প্রোটন নিক্ষিপ্ত করে আবার কার্বন 13-এ পরিণত হচ্ছে। পরবর্তীতে যৌগিক নিউক্লিয়াস খুব স্বল্প সময়ের জন্য মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন কণা যেমন বি ও ওয়াই গঠন করতে পারে। যৌগিক নিউক্লিয়াসের উদ্দীপ্তকরণ শক্তি ও উত্তেজিত শক্তি প্রাথমিক পর্যায়ে কয়েকটি কণায় সুষমভাবে বণ্টিত হয় এবং পরিশেষে বি কণাতে কেন্দ্রীভূত হয়, ফলে বি কণাটি নিউক্লিয়াস হতে নির্গত হয়। এই হচ্ছে আমাদের যৌগিক নিউক্লিয়াস তত্ত্বের সাধারণ স্বীকার্য সমূহ। এরপর আমরা আসবো নিউক্লিয়ার বিক্রিয়ার প্রত্যক্ষ মিথস্ক্রিয়া ও যৌগিক যৌগ নিউক্লিয়াস গঠনের মধ্যে পার্থক্য। প্রত্যক্ষ মিথস্ক্রিয়া বা ডিরেক্ট ইন্টারেকশন এবং যৌগিক নিউক্লিয়াস গঠন বা কম্পাউন্ড নিউক্লিয়াস ফরমেশন, এর ভিতরে ডিফারেন্স গুলো কোথায়? ডিফারেন্স গুলো হচ্ছে যে সকল নিউক্লিয়ার বিক্রিয়ায় হালকা টার্গেট নিউক্লিয়াস প্রক্ষিপ্ত কণা সরাসরি টার্গেট নিউক্লিয়াসের কোনো একটি নিউক্লিয়নে আঘাত করে, ফলে আঘাতপ্রাপ্ত নিউক্লিয়নটি নিউক্লিয়াস হতে এককভাবে নির্গত হয়, এ ধরনের বিক্রিয়াকে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া বলে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, অর্থাৎ নাইট্রোজেন 14 এই আইসোটোপটি রয়েছে, এটি একটি নিউট্রন কণা দ্বারা আঘাত করার ফলে পরবর্তীতে দেখা গেছে যে আমাদের সে পরিণত হচ্ছে, অর্থাৎ এই কার্বন 14 আইসোটোপে পরিণত হচ্ছে আর একটি প্রোটন নির্গত করছে। এটি একটি প্রত্যক্ষ মিথস্ক্রিয়া বা ডিরেক্ট ইন্টারেকশনের এটা একটা উদাহরণ। যৌগিক নিউক্লিয়াস গঠন যদি আমরা দেখি, তাহলে কি যে নিউক্লিয় বিক্রিয়ায় প্রজেক্টাইল টার্গেট নিউক্লিয়াসের উপর আপতিত হলে প্রজেক্টাইলটি টার্গেট নিউক্লিয়াসে শোষিত হয় এবং পরিশেষে একটি ক্ষণস্থায়ী যে যৌগিক নিউক্লিয়াস তৈরি করে তাকে যৌগিক নিউক্লিয়াস বলে। যেমন কপার 64 এই আইসোটোপটি যদি একটি প্রোটন শোষণ করে, তাহলে দেখা গেছে যে এই কপার 65 জিঙ্ক 65 এই আইসোটোপে পরিণত হবে। প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার ফলে, অর্থাৎ আমাদের যে প্রত্যক্ষ, এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে এই আইসোটোপটি হবে হলো কপার 63, অর্থাৎ কপার 63 আইসোটোপটি যদি একটি প্রোটন শোষণ করে, তাহলে এটি হচ্ছে হলো যে জিঙ্ক 64 এই আইসোটোপে যে পরিণত হবে সেটি হবে হচ্ছে একটি যৌগিক নিউক্লিয়াস। একটু সামান্য প্রিন্টিং মিস্টেক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার ফলে নির্গত কণাসমূহের কতিপয় কণা উচ্চ শক্তি সম্পন্ন হয়ে থাকে। যৌগ নিউক্লিয়াস গঠনের পরবর্তীকালে নির্গত কণা নিম্ন শক্তি সম্পন্ন হয়ে থাকে। প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার ফলে নির্গত কণার গতিপথের দিক ও প্রক্ষেপক কণার গতিপথের দিকের সাথে মিলে যায়। অন্যদিকে যৌগ নিউক্লিয়াসের দীর্ঘস্থায়িত্বের কারণে নির্গত কণা, অর্থাৎ নির্গত যে কণা আছে সব দিকে প্রায় সমানভাবে বের হয়। এই হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ার যেটা প্রত্যক্ষ মিথস্ক্রিয়া ও যৌগিক নিউক্লিয়াস গঠনের মধ্যে পার্থক্য। নিউক্লিয়ার বিক্রিয়ার অপেনহাইমার বিক্রিয়া কৌশল। এমন অনেক নিউক্লিয়ার বিক্রিয়া রয়েছে যেগুলো অর্থাৎ ডিউটেরন প্রোটন ধরনের হয়ে থাকে, অর্থাৎ ডিপি ধরনের হয়ে থাকে, আমরা সংক্ষেপে বলি।
এ ধরনের নিউক্লিয় বিক্রিয়াগুলোতে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হলো প্রজেক্টাইল। হ্যাঁ, প্রজেক্টাইল। আর পরে যে অংশটা থাকে সেটা থাকে হলো সাধারণত এসকেপিং পার্টিকেল বা পলাতক কণা। তো এই ধরনের বিক্রিয়াগুলোতে প্রজেক্টাইল হিসেবে বোঝাই যাচ্ছে যে ডিউটেরন ব্যবহৃত হয়, কারণ ডিউটেরন খুব স্বল্প শক্তিতেই এই বিক্রিয়াগুলো সংঘটিত করে থাকে। কিন্তু নিউক্লিয় বিক্রিয়া সংগঠনের জন্য প্রজেক্টাইলের কমপক্ষে বিভব বাধার সমতুল্য পরিমাণ শক্তির প্রয়োজন। এ ধরনের নিউক্লিয় বিক্রিয়ার ক্রিয়াকৌশল সফলভাবে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ও এম ফিলিপস ও জে এ অপেনহাইমার যৌথভাবে যে কৌশল প্রদান করেন তাকেই ওপেনহেইমার ফিলিপস বিক্রিয়া কৌশল বলে। এই ওপেনহাইমার ফিলিপস বিক্রিয়া যে কৌশল রয়েছে তার মূল স্বীকার্যসমূহ হচ্ছে, ওপেনহাইমার ফিলিপস ক্রিয়া কৌশল অনুসারে একটি ডিউটেরন অবশ্যই একটি নিউট্রন ও প্রোটন বিশিষ্ট হতে হবে। 2, ডিউটেরন সাধারণত ডিম্বাকার হয়ে থাকে এবং এর এক প্রান্তে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে। 3, ওপেনহাইমার ফিলিপস কৌশল অনুসারে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের জন্য ডিউটেরনের প্রোটন প্রান্ত নিউক্লিয়াস দ্বারা বিকর্ষিত হয়ে নিউক্লিয়াস হতে দূরে সরে যায় এবং ডিউটেরনের নিউট্রন প্রান্ত নিউক্লিয়াসের নিকটে আসে। একটি ডিউটেরনের বন্ধন শক্তি হলো প্রজেক্টাইলের শক্তি তার চেয়ে অধিক হলে ডিউটেরন হতে প্রোটন পৃথক হয়ে নিউক্লিয়াস হতে দূরে সরে যায় এবং নিউট্রন নিউক্লিয়াসে প্রবেশ করে। এ প্রক্রিয়ায় প্রথমে ডিউটেরনের বিভাজন ঘটে, পরে নিউট্রনটি নিউক্লিয়াসে প্রবেশ করে। প্রকৃতপক্ষে প্রক্রিয়াদ্বয় একই সাথে সংঘটিত হয় এবং নিউট্রনটি স্বল্প শক্তি বিশিষ্ট হওয়ার কারণে এটি নিউক্লিয়াসে থেকে যায়, পরবর্তীতে গামা শক্তি রূপে নিঃসৃত হয়। যেমন নিম্নে একটা একটি নিউক্লিয়ার বিক্রিয়ার ওপেনহাইমার ফিলিপস ক্রিয়া কৌশল চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে ডিউটেরন বা একটা প্রজেক্টাইল হিসেবে কাজ করছে, এটা টার্গেট নিউক্লিয়াসকে আঘাত করছে, এর পরবর্তীতে গামা রশ্মি এবং পরবর্তীতে দেখা যায় যে একটা এসকেপিং পার্টিকেল আলাদা হয়ে যাচ্ছে এবং আমাদের যেটা কাঙ্ক্ষিত রয়েছে, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, এই কাঙ্ক্ষিত উৎপাদ যেটা, সেই উৎপাদটা পরবর্তীতে গঠন করছে। এই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার ওপেনহাইমার ফিলিপস ক্রিয়া কৌশল। নিউক্লিয়ার বিক্রিয়ার সমানতা। সমান পারমাণবিক সংখ্যা ও সমান ভর সংখ্যা বিশিষ্ট দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের শক্তির অবস্থা তথা তেজস্ক্রিয় ধর্মে পার্থক্য থাকলে নিউক্লিয়াস দুটিকে পরস্পরের নিউক্লিয়ার আইসোমার বলে। আবারও বলছি, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর 1, কিন্তু তাদের দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের শক্তির অবস্থা অর্থাৎ তাদের তেজস্ক্রিয় ধর্মে যদি ভিন্নতা থাকে তাহলে নিউক্লিয়াস দুটিকে পরস্পরের নিউক্লিয়ার আইসোমার বলে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, কোবাল্ট 60M আর একটি হচ্ছে কোবাল্ট 60G। কোবাল্টের দুটি ভিন্ন রেডিও আইসোটোপ। এই দুটি আইসোটোপের যদি আমরা দেখি তাহলে দেখব দুজনেরই প্রোটন সংখ্যা 1, দুজনেরই পারমাণবিক ভরও 1, ভর সংখ্যাও 1, কিন্তু দুইজনের ক্ষেত্রে দেখা গেছে যে দুটি ভিন্ন ভিন্ন রেডিও আইসোটোপ, এর ভিতরে প্রথমটি গামা রশ্মি এবং দ্বিতীয়টি বিটা রশ্মি বিকিরণ করে এবং দুটি নিউক্লিয়ার আইসোমারের মধ্যে অপেক্ষাকৃত অস্থিত আইসোমারটিকে ভর সংখ্যার পাশে M অর্থাৎ মেটাস্টেবল লিখে চিহ্নিত করা হয়। এখানে আমরা দেখতেছি যে কোবাল্ট 60M এটা হচ্ছে মেটাস্টেবল বোঝাচ্ছে, অর্থাৎ এটি একটি অস্থিত, তুলনামূলকভাবে অস্থিত। কোন
প্রাকৃতিক অথবা কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষেত্রে একাধিক অর্ধজীবনকাল সহকারে ক্ষয়ের নিদর্শন পাওয়া যায়। ইউরেনিয়াম, রেডিয়াম শ্রেণীর অন্তর্গত মৌলসমূহ নিম্নরূপে ক্ষয় হয়। ইউরেনিয়াম অর্থাৎ এই ইউরেনিয়াম রেডিয়াম শ্রেণীর অন্তর্গত একটি মৌল হচ্ছে থোরিয়াম। এটি যখন বিটা কণা নির্গমন করছে তাহলে উৎপন্ন করছে UX2, এরপরে আবারও বিটা কণা নির্গমন করছে, উৎপন্ন করছে U2। তো অল্প সংখ্যক প্রায় 0.35% UX1 যেটা অর্থাৎ থোরিয়াম 234 পরমাণুর ক্ষেত্রে কিন্তু অন্য প্রকার তেজস্ক্রিয়তা সংঘটিত হয়। এই তেজস্ক্রিয়তাটাকে আবার নিম্নলিখিতভাবে প্রকাশ করেছে, অর্থাৎ UX1 যেটা থোরিয়াম, এটা বিটা কণা অর্থাৎ 24.1 দিনে UZ এ পরিণত হচ্ছে, এরপরে আবার 6.7 আওয়ার্স ব্যাপী আবার বিটা কণা নির্গমন করে U2 তে পরিণত হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে UX1 অর্থাৎ থোরিয়াম 234 এর ক্ষয়ের ফলে UZ পরমাণুগুলোর তেজস্ক্রিয়তার অর্ধজীবনকাল প্রথম ক্ষেত্রে সৃষ্ট UX2 এর অর্ধজীবনকাল অপেক্ষা ভিন্ন হয়। যেহেতু UX2 এবং UZ দুটি মৌলই UX1 থেকে বিটা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, অতএব এই দুটি হচ্ছে প্রকৃতপক্ষে প্রোটোঅ্যাক্টিনিয়াম মৌলের একই ভর সংখ্যা, অর্থাৎ যাদের প্রোটোঅ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 91 মৌলের ভর সংখ্যা সম্পন্ন, অর্থাৎ Pa234 আইসোটোপ। এদের অর্ধজীবনকাল ভিন্ন, কিন্তু উভয়ের বিটা ক্ষয়ের দ্বারা U2 মৌলে রূপান্তরিত হয়, অর্থাৎ একই মৌলের একই আইসোটোপ বিভিন্ন অর্ধজীবনকাল সহকারে ক্ষয় হয়। এরূপ দুটি ভিন্ন অর্ধজীবন সম্পন্ন সমপ্রকার আইসোটোপকে নিউক্লিয় আইসোমার, এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা নিউক্লিয়ার আইসোমারিজম বলে থাকি। তো এই ছিল হচ্ছে আমাদের এই নিউক্লিয়ার বিক্রিয়ার যে অধ্যায়, যেটা অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ার অধ্যায়ের একদম অর্থাৎ যে জিনিসগুলো আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার ভিতরে এই অধ্যায়, যেটা আমরা আমাদের যে অধ্যায়টা ছিল এই নিউক্লিয়ার বিক্রিয়ার অধ্যায়ে আলোচ্য সূচি। তো আমরা এই অধ্যায়ের ভিতরে কি কি শিখলাম? আমরা শিখলাম হলো নিউক্লিয় বিক্রিয়া, অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়ার বৈশিষ্ট্য, বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়ার ধরন, নিউক্লিয় বিক্রিয়ার প্রকারভেদ শিখেছি আমরা এই অধ্যায় থেকে। তারপরে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ার প্রকারভেদ, আঘাতকারী কণার প্রকৃতি, তারপরে হচ্ছে এই নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রজেক্টাইলের উপর নিউক্লিয় বিক্রিয়ার উৎপাদ প্রজেক্টাইলের উপর নির্ভরশীলতা, নিউক্লিয় বিক্রিয়ার কিউ মানের ভৌত তাৎপর্য, তারপরে কিউ মানের সাথে বাইন্ডিং এনার্জির সম্পর্ক, বন্ধন শক্তির কি সম্পর্ক রয়েছে। তারপরে শিখলাম হচ্ছে যৌগিক নিউক্লিয়াস মতবাদ, তারপরে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া যৌগ নিউক্লিয়াস। এই বিষয়সমূহ ছিল আমাদের নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে ওপেনহাইমার ফিলিপস ক্রিয়া কৌশল, নিউক্লিয়ার সমানুতা কি, এই বিষয়গুলাই হচ্ছে হলো আমাদের এই নিউক্লিয়ার বিক্রিয়া অধ্যায়ের এখন পর্যন্ত আলোচ্য সূচি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী লেকচারে ওই বিষয়টুকু শেষ করে দেব। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা বাসায় পড়াশোনা করো, করোনাকালীন এই সময়টাতে বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মানো এবং বাসাতেই তোমরা নিয়মিত পড়াশোনা করো। তো আজকে এ পর্যন্তই থাকবে। আমি আবারও তোমাদের এই সবাইকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং করোনাকালীন এই দুর্যোগের মুহূর্তে তোমরা সবাই বাসায় থাকো। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, এই অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।